ভারতের কাছে ভারতের শেখ হাসিনা খুবই প্রিয় ছিল বাংলাদেশে, এবং শেখ হাসিনা সরকারকে ভারত নিঃশর্ত সমর্থন দিয়ে গেছিল। এই বিমস্টেক সম্মেলনে যে সাইড টেবিলে যে বৈঠকটা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশে, আপনি মনে রাখবেন এই বৈঠকটার কিন্তু আয়োজক কিন্তু ভারত, বাংলাদেশ না। বৈঠকের আয়োজক কিন্তু ভারত, কিন্তু বাংলাদেশ কিন্তু চিঠি লিখেছিল। বাংলাদেশ বৈঠক করতে চেয়েছে, কিন্তু বৈঠকটা আয়োজন করেছে ভারত। মনে করেন ওই অনুষ্ঠানে একটা খরচ আছে না, ওই খরচটা ভারত দিচ্ছে, এই খরচটা ভারত দিচ্ছে, এটা নতুন আর কি। আচ্ছা, বৈঠকটা আয়োজন হলো ভারত। এখন আমি দুটো জিনিস আপনাকে বলি, দুটো ঘটনা বলে তাহলে আপনার ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এক নম্বর হলো, আপনার মনে আছে যে 27শে জানুয়ারি এবছরের নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন। 27শে জানুয়ারি কেন? নতুন বছর তো হয়েছে 1 জানুয়ারি। নতুন বছরের শুভেচ্ছা জানাতে ওনার 27 দিন লেগেছিল। আবার ঈদের শুভেচ্ছা কিন্তু জানিয়েছেন ঈদের দিন, এখানে আর 27 দিন লাগেনি। তো এই দুটা ঘটনাও কিন্তু অনেক কিছু প্রমাণ করে যে সম্পর্কের দূরত্বটা কিছুটা হলো কমছে। আবার এই সম্মেলনের মিটিংটা এটা হলো মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের প্রথম সরকারের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক বাংলাদেশের সঙ্গে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে দুই পক্ষে, সরকার প্রধান হিসাবে এটি হলো প্রথম বৈঠক। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের 8 মাসের মাথায় এসে এই বৈঠকটা উনি ওনার নিকটতম এবং বৃহত্তম প্রতিবেশী সরকারের প্রধানের সঙ্গে করতে পেরেছেন। তো এটা তো যে কোনো এক পক্ষ রাজি হলে হতো না, এই বৈঠকের জন্য আগ্রহ আমাদেরই বেশি ছিল, ভারত রাজি হয়েছে। কাজে আমি মনে করি ভারতের দিক থেকে যে একটা শক্ত হয়ে থাকার, বরফ শীতল হয়ে থাকার যে একটা ছিল, আমার মনে হয় ওই বরফটা গলতে শুরু করেছে। দেখুন, আমরা প্রায়ই বলি যে ভারতীয় পণ্য বর্জন করতে হবে, হ্যান করতে হবে, ত্যাগ করতে হবে, ভারতকে আমাদের শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, অনেক কিছু। তো আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে, তারা এগুলো করে, তাদের নিজেদের ভিউ বাড়ানোর জন্য করে কিনা আমি জানি না। তবে তারা যেটা করে, করার মাধ্যমে আমাদের কোনো লাভ হয় না। কেমন লাভ হয় না আমি বলি। গত 8 মাসে এই সরকারের আমলে সবচেয়ে বেশি পণ্য আমদানি করতে হয়েছে ভারত থেকে হয়েছে। তো আমরা যদি ওইটাই মানি যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না, তাহলে পণ্য আমদানি করলাম কেন? সবচেয়ে বেশি চাল আমদানি করছেন আপনি কোথেকে? ভারত থেকে। সমস্ত কিছু তো আপনি ভারত থেকে আনতেছেন, তাহলে বরঞ্চ শুল্কবিহীন ভাবে আনতেছেন। এবার আমাদের দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে আপনারা শুল্ক অনেকগুলি ক্ষেত্রে কিন্তু শুল্ক মওকুফ করছেন। তারপরে কি ভারতের জন্য আমাদের এখানে পণ্য রপ্তানি করাটা আগের চেয়ে স্মুথ হয়েছে এই সরকারের বলে। তো ওই লোকগুলো যারা নাকি ভারতকে বয়কট করতে বলে, আবার ডক্টর ইউনূসকে প্রচন্ড ভাবে সমর্থন করে, তারা ডক্টর ইউনূসের এই কর্মকাণ্ড নিয়ে কিছু বলে না কেন? এইগুলো হলো এক ধরনের হিপোক্রেসি। তো এটাও হচ্ছে। আমার কোনো, আমি আনলেও ক্ষতি নাই, না আনলেও ক্ষতি নাই, ওই লাইনে কিন্তু আমি যাচ্ছি না। আমার বক্তব্য হলো যে ভারতের সঙ্গে আমার কেন যেন মনে হয় যে বরফটা গলছে। আর এটা একটা দ্বিতীয় পার্ট আছে। দ্বিতীয় পার্টটা হলো, আপনি দেখবেন এটা হয়ে যাওয়ার পর আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে অফিস, সেই অফিসের যে প্রতিক্রিয়া, তারা মনে হচ্ছে ভাবভঙ্গি দেখা তারা যুদ্ধ জয় করে ফেলেছে। ভারতের প্রতিক্রিয়া বরং অনেক সতর্ক। ভারত কিন্তু বলেছে যে তারা কি চায়। তারা কিন্তু আবারও বলেছে তারা একটা রাজনৈতিক সরকার চায়। তারা কিন্তু আবারও বলেছে তাদের যে মূল পয়েন্ট, যেখানে যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, মানে সংখ্যালঘুর উপর যেন নির্যাতন করতে করা না হয়, এগুলি কথা ভারত কিন্তু আবার উচ্চারণ করেছে। আর আমরা যেন বৈঠকটা করতে পেরেই খুশি হয়েছি। এবং বৈঠকটা করার ব্যাপারে ডক্টর ইউনূসের যে একটা, যে ওনার পুরোনো দিনের, আজকে থেকে কয়েক বছর আগে ওনার হাতে পুরস্কার তুলে দিয়েছিল, ওই ছবিটা নিয়ে গেছেন। এটা নিয়ে অনেকে হয়তো এটার মধ্যে অনেক বিশাল একটা অর্জন দেখবেন। আমার কাছে এটা একটা ছেলে মানুষের কাজ মনে হয়েছে। এটা দেওয়ার মাধ্যমে আপনি কি প্রমাণ করতে চাইলেন? আপনাকে একদা ডক্টর ইউনূস, আপনাকে একদা মোদী সাহেব একটা ছবি, একটা পুরস্কার দিয়েছিল, সেই পুরস্কারের ছবি তুলে রেখে ওনাকে দেখানোর মধ্যে কি আছে? আমাদের কেন দেখাতে হবে এটা?
এটা তো এমন না যেখানে ওই হয়রানোর সময় বিদেশ থেকে অনেকে আসে, আমাদের কোনো একটা প্রোগ্রামে আসে, আমরা বাংলাদেশে একটা চিত্র তাদের হাতে তুলে দিই। দরকার নাই তো ভাই, এগুলো এগুলো করার মাধ্যমে কিছু আসলে হয় না। বরঞ্চ বরঞ্চ আমি তো মনে করি যে ওই যে ওখানে গিয়ে অনেকে উনি দিয়েছেন একটা বই, যে কিভাবে বিপ্লবটা সম্পন্ন হলো। ওই যে বিপ্লবের বিভিন্ন রকম আপনার যে দেয়াল লিখন, দেয়ালের মধ্যে যে সমস্ত ছবি আঁকা হয়েছিল, সেগুলো দিয়ে যে বইটা বানানো, অ্যালবাম মতো বানানো হয়েছিল, যেটা নাকি আমেরিকাতে যেও দেওয়া হয়েছিল। বরং ওই বইটা দিলে ভালো হতো। মানে বইটা দেওয়ার মাধ্যমে আপনি বলতে পারতেন যে আমি ডক্টর ইউনূস হওয়ার উপরে আসি নাই, আমি কিভাবে আসছি এটা তোমার দেখো। কিন্তু আপনি যখন ওনার সঙ্গে তুলে একটা পুরোনো ছবি দেন, এটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি ওনার অনুগ্রহ প্রার্থী এরকমই বোঝা গেল। এটা আমার কাছে পছন্দ হয়, এটা আমার কাছে একটু মানে আপনার মনে হয়েছে যে কাঁচা কাজ হয়ে গেছে। আমাদের মিটিং হয়েছে, আমি মনে করি শুরু তো হলো, আগামীতে আরো হবে। কিন্তু নস্কমার, আমি দুইটা পয়েন্টে দুই পক্ষ চাপে পড়লো কিনা। একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তো কয়েকটা ইস্যু, যে ইস্যুটা আগে শেখ হাসিনাও তুলতো না, কিন্তু ডক্টর ইউনূস তুললেন। তার মধ্যে হলো দুটো পুরনো ইস্যু, একটা হলো সীমান্ত হত্যা, আর একটা হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি। নতুন ইস্যুটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেয়া। এই তিনটা ইস্যু। আবার ভারতের পক্ষ থেকে সংখ্যালঘু ইস্যু এবং নির্বাচন। তো দুই পক্ষই কি দুই পক্ষকে চাপ দিল? এইগুলো খুব ভালো, এটা তো আমি মনে খুব হেলদি একটা কনভারসেশন আমার কাছে মনে হয়। কারণ হলো কি, মানে যেমন আগে যেমন ছিল, ভারতকে এত দিয়েছি যা তারা কল্পনাও করতে চাইতেও পারে না, কল্পনাও করতে পারেনি। ওটার মধ্যে কিন্তু দুইটা যে ভিন্ন জিনিস বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে আমি দিয়েই আমি মানে গর্বিত। এটা ছিল এত দিচ্ছি, তোমরা তোমরা কিছুই দিচ্ছ না, এটা হয় না, তাও বলে না, তাও বলে না, ওটা বলতো না, ওটাও বলতো না। এত দিয়েছি যে তার জীবনে সারা জীবন মনে রাখবে, মানে ভালোবাসা, একতরফা ভালোবাসা, বুঝছে না। আবার স্বামী স্ত্রীর সম্পর্ক একতরফা ভালোবাসা। তো এইটা তো তার আগে যেটা ছিল, কিন্তু এটা তো দুইটা দুইটা সভরেন কান্ট্রি, দুইটা সার্বভৌম দুইটা রাষ্ট্রের মধ্যে আলোচনার ভাষা তো এটা হতে পারে না। আলোচনার ভাষা হতে পারে আপনি যেমন আমি যেমন একটা দোকানে যাই, বাজারে যাই, কাঁচা বাজারে যাই, যার কাছে আমি কিনি, তাকেও কিন্তু সে কিন্তু আমার সঙ্গে বার্গেন করে, আমিও তার সঙ্গে বার্গেন করি। যিনি হয়তো একটা দুইটা পণ্য নিয়ে বাজারে আসছে, খুব ক্ষুদ্র একটা ব্যবসায়ী, তার কাছ থেকে কিন্তু আপনি কিনতে গেলে কিন্তু বার্গেন করতে হয় আপনাকে। আমি তোমাকে এত টাকা দেবো, তুমি আমাকে কত টাকা দিলাম, বার্গেন করতে হয়। আগে বার্গেনিং ছিল না, এখন বার্গেনিং হচ্ছে। এটা তো আমি মনে করি খুব একটা হেলদি রিলেশন। এই রিলেশনটাকে আমরা চাই। আমরা তো শত্রুতা করার জন্য আসি রে ভাই, আমরা সবাইকে নিয়েই চলবো। কিন্তু তুমি আমাকে সম্মান করবা, আমিও তোমাকে সম্মান করব। আমি আমার অস্বস্তির কথা তোমাকে জানাবো, তুমি তোমার অস্বস্তির কথা আমাকে জানাও। আমি দূর করার চেষ্টা করবো, তুমিও দূর করার চেষ্টা করবা। হিসাবটা হলো এরকম। এটা হলো একটা বার্গেনিং একটা ব্যাপার। এই বার্গেনটা কিন্তু খারাপ না, খারাপ হলো রেশারেশিটা, খারাপ হলো একতরফা ভালোবাসাটা। আগে সরকার একতরফা ভালোবাসত, ওটা বলেই গর্ব অনুভব করত। আর আমাদের কিছু কিছু সোশ্যাল মিডিয়ার প্রখ্যাত ব্যক্তিরা, ওনারা চাচ্ছে রেশারেশি। কিন্তু এই সরকারের আচরণটা হলো যে না, আমরা বার্গেইন করবো, মেরুদণ্ড সোজা রেখে আমরা বার্গেন করবো। যদি আমার এখান থেকে কিছু একটা ভারত নেয়, ভারতের লাভ হবে। লাভ হবে এই কারণে কি, তার তো পরিবহন খরচ কমে যাবে। আবার আমি যদি কিছু ভারত থেকে দেই, সেটা আমারও লাভ হবে, কারণ আমার তো পরিবহন খরচ কমে যাবে, তাই না। আমি যদি ইন্ডিয়ান থেকে পেঁয়াজ আনি, ওই পেঁয়াজের কি আমার কি স্বাদ লাগবে না, স্বাদ লাগবে, আমি তো টাকা দিয়ে কিনবো, পরিবহন খরচটা কমে যাবে। আমি যদি ব্রাজিল থেকে আনি, তো পরিবহন খরচ বেড়ে যাবে, এটা আমার দেশের ক্রেতার জন্য কষ্টকর হবে। প্রবলেম। তাহলে আপনার মনে হচ্ছে যে এই যে পারস্পরিক যে দুই পক্ষ দুই ইস্যুটা তুললো, সংখ্যালঘু ইস্যু, নির্বাচন, আর বাংলাদেশের পক্ষ থেকে হাসিনা, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, এইটা মানে মানে একটা হেলদি একটা আলোচনা, এটি মনে হচ্ছে। আপনি সব পাবেন না, আপনি সব পাবেন না, সব দিবেনও না। যতটুকু ছাড় দিব ততটুকু পাবেন, যতটুকু আমরা ছাড় দিব ওরা অতটুকু পাবে। তখন কি হবে, বার্গেনিংটা জমবে। যেমন তিস্তা আলোচনা দেখেন, তিস্তা আলোচনা এদের সঙ্গে হচ্ছে, আবার চীনের সঙ্গে হচ্ছে।
দুই আলোচনা হচ্ছে। এখন এর বার্গেনিং পয়েন্টে কিন্তু ওই যে একটা জিনিস বলেন যে আপনার মনে করেন দুইজন ক্রেতা গেছে, একজন বলছে 5 টাকা, তো আরেকজন দিয়ে টাকা আপনি কত দিবেন বলেন, সেই 6 টাকা বলে তাকে দিয়ে দিব। এখানেও একই জিনিস, আপনি আমাকে কি সুবিধা দিবেন বলেন, চীন আমাকে সুবিধা দিবে। এই বার্গেনিং করাটা তো আমি মনে করি এটা একটা মানে হেলদি একটা মানে আপনার। আচ্ছা, আমার লাস্ট একটা পয়েন্ট এটা দিয়ে আমি শেষ করবো, সেটা হলো যে দেখেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ অনেক বেশি নির্ভরশীল ছিল মোদির কাছে। আপনার কাছে কি মনে হয় যে এখানে শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে মোদি কোনো কথা বলতে পারছে, বা তাদের একটা রাজনৈতিক ভবিষ্যৎটাকে সিকিউর করার ব্যাপারে সে কোনো আবদার করছে বা দাবি জানাইছে? এর ফলে কি এই বৈঠকের ফলে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কি উৎসাহিত হলো, নাকি তারা একটু হতাশার মধ্যে চলে গেল আরো? আচ্ছা, এই প্রশ্নটা আরেকবার একটু বলবেন, আমি আসলে খেয়াল করিনি। আমি বলতে চাচ্ছি যে মোদি এবং ইউনূস বসার মধ্য দিয়ে ইউনূসের একটা স্বীকৃতি হলো। আগে বলছিল যে তারা নির্বাচিত সরকার আসলে সম্পর্কটা স্বাভাবিক হবে, কিন্তু এখন এই ডক্টর ইউনূসের সঙ্গেই বসলো, ডক্টর ইউনূস বিমস্টেকের সভাপতি হলো। এখন এর ফলে এই যে বৈঠকটা হয়ে গেল দুই সরকার প্রধানের মধ্যে, এর ফলে আওয়ামী লীগের মধ্যে কি একটা হতাশা আসলো যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা ইউনূস যে একটু বার্গেন করবে, মানে দেন দরবার করবে, সেই জায়গাটা কি বন্ধ হবে? আওয়ামী লীগ কি একটু পিছায় গেল কিনা সেটা? ঠিক আছে, আমি এটা বলি আপনাকে। সেটা হলো গিয়া একটা হলো এর সঙ্গে ইউনূসের সঙ্গে মোদির বৈঠক, এটা কিন্তু বাংলাদেশ চাচ্ছিল। বাংলাদেশ চাচ্ছিল এই কারণে যে এই গভর্নমেন্টের মধ্যে আমার ধারণা একটা ধারণা হয়েছিল যে যতদিন এটা না হবে ততদিন পর্যন্ত হয়তোবা শেখ হাসিনা এবং তার সহযোগী যারা আছে তারা এক ধরনের আশায় থাকবে যে বোধ করে ইন্ডিয়া তাকে নিয়ে বসাই দিবে আবার। যে আশাটা আসলে অ্যাবসার্ড, যে আশাটা আসলে অসম্ভব, তবুও তারা হয় না, সমুদ্রের ডুবন্ত মানুষ তো খড়কুটা ধরে ভাসতে চায়, তো তাদের জন্য একটা খবর ছিল। এই মিটিংটা হওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের একটা রাজনৈতিক যে লাভটা হয়েছে সেটা হলো হাসিনা এবং তার সহযোগী যারা আছেন তাদের সেই যে আশাটা, সেই আশাটা এখন আপাতত স্থবির হয়ে যাবে। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের যারা রাজনীতি করতে চায় তাদেরকে এখন বুঝতে হবে যে শেখ হাসিনার পক্ষে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃস্থাপিত করার জন্য ভারতও আর কোনো উদ্যোগ এখন আর নেবে না। যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় শেখ হাসিনাকে বাদ দিয়েই তাদেরকে চিন্তা করতে হবে। এটা হলো আমি মনে করি এই মিটিং এর মাধ্যমে এই অর্জনটা বাংলাদেশের হয়েছে। এখন এই অর্জনটা আওয়ামী লীগের মধ্যে কি আপনি বলছেন না হতাশা ছড়াবে কিনা, আমি তা মনে করি না। আওয়ামী লীগের মধ্যে বরং এটা আমি মনে করি একটা পজিটিভ একটা না, কিন্তু মানে একটা বেশ তাদের যে কিছু কিছু ইউটিউব এতে মানে হাসিনা মানে মোদি ইউনূসের সাথে বসবে না, এটাতে যেমন উৎসাহটা ছিল, তার পরবর্তী আপনি যদি কন্টেন্ট গুলো দেখেন সেখানে এক ধরনের হতাশা। সেটা আমার মনে হচ্ছে যে এই বৈঠক নাও এটা মনে আওয়ামী শিবির মনে চাচ্ছিল না। হতাশা আমি ওইভাবে কিন্তু বলবো না, হতাশা কিছু হয়েছে, এখন তো হতাশ হয়েছে, কারণ আওয়ামী লীগ কিন্তু এতদিন মানে আপনার ইন্ডিয়ার উপরে ভরসা করেছিল, ইন্ডিয়ায় কিছু একটা করবে, কিন্তু ইন্ডিয়া যে হাসিনাকে আর বেশি দিন ধারণ করতে চাইবে না, মানে হাসিনাকে ধারণ তো করবে, অন্যভাবে করবে, হয়তো হাসিনাকে তারা আশ্রয় রাখবে, হাসিনাকে দেশে ফেরত দিতে পারে, এটাও হতে পারে, কিন্তু হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনঃস্থাপিত করা, ওই যে বলছিল না চট করে ঢুকে পড়বো, ওই চট করে ঢুকে পড়াটা মনে বন্ধ হয়ে গেল। এখন এইটা আওয়ামী লীগের জন্য একটু হইলেও হতাশাজনক হতে পারে, আমি এটাকে অস্বীকার করছি না, হতে পারে, কিন্তু এই হতাশাটা আওয়ামী লীগ বেশি দিন ধারণ করবে না। আমার ধারণা আওয়ামী লীগ যখন বিকল্প নেতৃত্ব খুঁজবে, এবং আমি মনে করি এটা আওয়ামী লীগের জন্য একটা সাপে বর হবে, আওয়ামী লীগের জন্য সাপে বর হবে। কারণ আমার নিজস্ব যে বিবেচনা, সেই বিবেচনা হলো শেখ হাসিনাকে মাথায় নিয়ে আপনি বেশি দূর অগ্রসর হতে পারবেন না, মানে আওয়ামী লীগের কথা বলছি।
আমরা যদি শেখ হাসিনাকে নিয়ে অগ্রসর হতে চাই তাহলে খুব ভালো করতে পারবে না। আমাদের উচিত হবে শেখ হাসিনাকে বাদ দিয়ে চিন্তা করা। তারপরে যে সামনে ইনক্লুসিভ নির্বাচনের কথা যেটা ভারতও বলছে, সেখানে হয়তো ভারতও একটা পরামর্শ যে সংশোধিত একটা আওয়ামী লীগ এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ঢুকুক। জি, এটা এটা একটা সম্ভাবনা আমার মনে হয় তৈরি হয়েছে।